নমস্কার বন্ধুরা, আমার নাম সুমন্ত মুখার্জি। আমি ক্লাস 11-12 কেমিস্ট্রি পড়াই। শুধু ক্লাস 11-12 না, যে কোনো এন্ট্রান্স এক্সামের জন্য কেমিস্ট্রি সাবজেক্ট আমি পড়াই। তো আজকে আলোচ্য বিষয় হলো কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা জানার আগে আমরা জানবো যে কোয়ান্টাম সংখ্যা কোন চ্যাপ্টার অন্তর্গত। না, কোয়ান্টাম সংখ্যা হলো পরমাণু গঠন, এই চ্যাপ্টার অন্তর্গত। তো কোয়ান্টাম সংখ্যা জানার আগে আমাদের কোয়ান্টাম সংখ্যার বিষয়ে অনেক কিছু জিনিস জানতে হবে। প্রথমত কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এবং কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার ও কি কি। তা হঠাৎ পরমাণু গঠনে আমরা কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন কেন হবে? দেখো, কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা বুঝি কোন একটি পরমাণুর মধ্যে যে আমরা বলি না ইলেকট্রন ঘোরাফেরা করছে, সেই ইলেকট্রনের প্রকৃতিটা জানার জন্য আমাদের নির্দিষ্ট কিছু সংখ্যার প্রয়োজন হয়। অর্থাৎ একটি পরমাণুর মধ্যে যে ইলেকট্রনটি ঘোরাফেরা করে বা পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলির প্রকৃতি জানার জন্য আমাদের কিছু নির্দিষ্ট সংখ্যার প্রয়োজন হয়। সেই সংখ্যাগুলোকে আমরা একত্রে কি বলবো? কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? কোয়ান্টাম সংখ্যা মেইনলি 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এক নম্বর হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এক নম্বর হলো মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা স্মল এন আকারে ডিনোট করি। যেটাকে আমরা কি আকারে ডিনোট করি? স্মল এন আকারে ডিনোট করি। তারপরে আসছে গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা স্মল এল আকারে ডিনোট করি। 3 নাম্বার চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা স্মল এম আকারে ডিনোট করি। আর লাস্ট ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এল আকারে ডিনোট করি। তাহলে এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যা, এই 4 প্রকার কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কোন একটি পরমাণুর মধ্যে অবস্থিত যতগুলো ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলোর প্রকৃতি এবং সেই ইলেকট্রনগুলির বিন্যাস কিভাবে করব, সেই 4টা কোয়ান্টাম সংখ্যা দ্বারা জানবো। তাহলে প্রত্যেকটি কোয়ান্টাম সংখ্যাকে এলাবোরেটলি পড়া যাক যে প্রত্যেকটি কোয়ান্টাম সংখ্যা কি বলতে চেয়েছে। চলো দেখা যাক। প্রথমে আমরা দেখি যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। চলুন দেখা। এবার আসি মুখ্য কোয়ান্টাম সংখ্যা কাকে বলে বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা কি জিনিস। না, বোরের তথ্য অনুযায়ী আমরা কি দিয়েছিলাম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি কতগুলি নির্দিষ্ট কক্ষপথে ঘোরাফেরা করছে। এটা হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি কতগুলি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরাফেরা করছে। সেই বৃত্তাকার কক্ষপথগুলি বোর কি নাম দিয়েছিল? কে, এল, এম, এন এইভাবে করে নামকরণ করেছিল। পরবর্তীকালে এই বৃত্তাকার কক্ষপথগুলোকে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা নির্দেশ করব। তাহলে অর্থাৎ এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা n এর মান যখন 1 হবে তখন সেটাকে আমরা কি বলবো? কে কক্ষ বলবো। কি বলবো? কে কক্ষ বলবো। যখন আমার n এর মান 2 হবে তখন সেটাকে আমি কি বলবো? এল কক্ষ বলবো। যখন আমার n এর মান 3 হবে তখন সেটাকে বলবো এম কক্ষ। n এর মান 4 হবে তখন সেটাকে বলবো এন কক্ষ। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। এবার একটা জিনিস বোর্ড কি বলেছিল, এই কক্ষপথগুলি এক একটি শক্তি স্তর নির্দেশ করে। তাহলে এই n এর মানগুলো কি হচ্ছে? এক একটি শক্তি স্তর নির্দেশ করছে। তাহলে কি নির্দেশ করছে? কক্ষগুলি এক একটি শক্তি স্তর। এটি কি নির্দেশ করে? একটা শক্তি স্তর নির্দেশ করে বড় তথ্য অনুযায়ী। এবং একটা জিনিস আমি কি বুঝতে পারছি, নিউক্লিয়াস থেকে যত দূরত্ব যাবে তত এদের শক্তি আস্তে আস্তে কি হয়? বাড়তে থাকে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত কক্ষপথগুলি দূরত্ব বাড়বে বা কক্ষগুলি দূরত্ব বাড়বে তত তাদের শক্তি স্তরগুলো বাড়বে। ঠিক আছে? তো বোর্ডের তথ্য অনুযায়ী আমরা এই কক্ষপথগুলিতে কিভাবে ইলেকট্রনকে প্রবেশ করাচ্ছিলাম? না, 2a² পদ্ধতি দ্বারা। কি পদ্ধতি দ্বারা? 2a² পদ্ধতি দ্বারা। যেখানে n1 মানি সেটা কে কক্ষপথ, n2 মানি সেটা এল কক্ষপথ, n3 মানি সেটা এন কক্ষপথ, এইভাবে করছিলাম। কিন্তু এই 2a² পদ্ধতিতে যখন এই বোর্ডের কক্ষপথে ইলেকট্রনগুলি প্রবেশ করাচ্ছিলাম না, কিছু দূর গিয়ে ইলেকট্রনগুলিকে আমি আর প্রবেশ করাতে পারছিলাম না। তার মানে এই 2a² পদ্ধতির একটি ব্যতিক্রম চলে এলো বা একটি সীমাবদ্ধতা চলে এলো। সেই সীমাবদ্ধতার দরুন আমরা 2a² পদ্ধতি দিয়ে ঠিকঠাক মতো কোন একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারছিলাম না। তাহলে কি কি সীমাবদ্ধতা এলো সেটা আমরা আগে জানি। দেখো, 2a² পদ্ধতির সীমাবদ্ধতার মেইন জিনিস কি ছিল? যে 2a² পদ্ধতিতে বলা ছিল যে শেষ কক্ষপথে থাকবে সেটাতে 18টার বেশি ইলেকট্রন থাকবে না। শেষ কক্ষপথের আগের কক্ষপথ থেকে 8টির বেশি ইলেকট্রন থাকবে না। ঠিক আছে? এবং n এর মান 4 এর বেশি হওয়া সত্ত্বেও কোন একটি কক্ষে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারবে। তো এই জিনিসগুলি আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা বা এই জিনিসগুলি আমরা 2a² পদ্ধতি দ্বারা ডিনোট করতে পারছিলাম। তো বেসিক্যালি মুখ্য কোয়ান্টাম সংখ্যা কাকে বলে আমরা বুঝতে পারলাম। যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা বলতে বুঝি যে বোরের শক্তি স্তরে বা বোরের শক্তি স্তরে যে কক্ষপথগুলি বোর বলেছিল সেগুলোকে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি করলাম? ডিনোট করলাম। এরপর আমরা আসি গৌণ কোয়ান্টাম সংখ্যা কাকে বলি। চলুন দেখা যাক গৌণ কোয়ান্টাম সংখ্যা কাকে। এবার আসি গৌণ কোয়ান্টাম সংখ্যা। গৌণ কোয়ান্টাম সংখ্যা বলতে কি বুঝি? কোন পরমাণুর ইলেকট্রনের
প্রতিটি কক্ষই কতগুলি উপকক্ষ নিয়ে গঠিত, সেই উপকক্ষগুলিকে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যা দ্বারা চিহ্নিত করব, ঠিক আছে। এবং গৌণ কোয়ান্টাম সংখ্যাকে ইংরেজি এল আকারে চিহ্নিত করা হয়, ইংরেজি এল আকারে চিহ্নিত করা হয়। এবং এই এল এর মান সবসময় n-1 হয়, সবসময় কি হয়, n-1 হয়। একটু আমরা জেনেছিলাম যে কক্ষগুলি কি হয়, কক্ষগুলি বৃত্তাকার হয়। এই কক্ষপথগুলি কি হয়, বৃত্তাকার হয়। এবার এই যে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা উপকক্ষগুলি কি হয়, উপবৃত্তাকার হয়। কি হয়, উপবৃত্তাকার। কি হয়, উপবৃত্তাকার। তাহলে অর্থাৎ কক্ষগুলি বৃত্তাকার আর উপকক্ষগুলি কি, উপবৃত্তাকার। তাহলে অর্থাৎ কতগুলি উপকক্ষ নিয়ে কি তৈরি হচ্ছে, কক্ষ তৈরি হচ্ছে। অর্থাৎ কতগুলি গৌণ কোয়ান্টাম সংখ্যা মিলিয়ে কি তৈরি হয়, আমার কোয়ান্টাম সংখ্যা বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা আমার তৈরি হয়, ঠিক আছে। এখানে একটা জিনিস আমার বোঝার আছে যে কোনো একটি পরমাণুতে যতগুলি মুখ্য কোয়ান্টাম সংখ্যা থাকবে ততগুলি তার কি থাকবে, গৌণ কোয়ান্টাম সংখ্যা থাকবে। তাহলে অর্থাৎ n এর মান যখন 1, তাহলে এই ক্ষেত্রে মুখ্য কোয়ান্টাম সংখ্যা কত, একটা। তো সেই ক্ষেত্রে l এর মান কত হবে, l এর মান হবে n-1 মানে 0। আবার n এর মান যখন 2 হবে সেক্ষেত্রে l এর মান কত হবে, n-1 মানে 2 - 1 সমান 1। 1 হবে আর কি হবে, 0 হবে। তাহলে অর্থাৎ কি হবে, 1 হবে আর কি হবে, 0 হবে, দুটোই হবে। তো দেখতে পাচ্ছি n এর ভ্যালু যখন 2 তখন l এরও দুটোই ভ্যালু, একটা হলো 0 একটা হলো 1। তো এইভাবে আমরা n থেকে l এর ভ্যালুগুলো কি করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে, যে l এর কতগুলি মান আছে। এবার এই l এর যে মানগুলো আছে না, এই মানগুলো কতগুলি উপকক্ষ, যেহেতু বলেছি lটা গৌণ কোয়ান্টাম সংখ্যা উপকক্ষগুলিকে চিহ্নিত করে। তো l এর যে মানগুলি, এই মানগুলির কিছু মানে এই উপকক্ষগুলির কিছু নাম আছে, সেই নামগুলো কি কি আমরা জেনে নিই। দেখুন প্রথমে আমি বলি নামগুলো, যে l যখন 0 তখন সেটিকে আমি কি বলবো, উপকক্ষ, এই উপকক্ষটির নাম, তখন সেটিকে আমি কি বলবো, s উপকক্ষ বলবো। l এর মান যখন 1 তখন সেটাকে আমি কি বলবো, p উপকক্ষ বলবো। l এর মান যখন 2 তখন সেটাকে আমি কি বলবো, d উপকক্ষ বলবো। l এর মান যখন 3 তখন সেটাকে আমি কি বলবো, f উপকক্ষ বলবো। l এর মান যখন 4 তখন সেটাকে আমি কি বলবো, g উপকক্ষ বলবো। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। এবার একটা জিনিস দেখা যাক যে l এর মান 0, l এর মান কোথায় 0 হয়, যখন n এর মান 1। তাহলে অর্থাৎ বলতে পারি যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা যখন 1 হবে তখন সেখানে শুধুমাত্র কি উপকক্ষ পাবো, s উপকক্ষ পাবো, অর্থাৎ 1s পাবো। এবার আসি l এর মান যখন 1, তাহলে l এর মান কখন হবে, যখন n এর মান 2 হবে। l এর মান যখন 2 হবে তখন কি হবে, n এর মান যখন 2 তখন l এর মান 1, তাহলে সেখানে কি পাবো, p পাবো। তাহলে p কোথা থেকে হচ্ছে, p উপকক্ষের উৎপত্তিটা যখন n এর মান 2, মানে 2 থেকে p এর উৎপত্তি হচ্ছে। তাহলে অর্থাৎ এই ক্ষেত্রে আমি কি পাবো, 2s এবং 2p। s তো পাবোই, 0 আর 1 যেহেতু বলেছি। এবার n এর মান যখন 3 তখন l এর মান কত, 2। তাহলে 2 এই ক্ষেত্রে কি হচ্ছে, d উপকক্ষ। অর্থাৎ যখন প্রিন্সিপাল বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা যখন 3 তখন আমার d অরবিটালে কি হচ্ছে, উৎপত্তি বা d উপকক্ষের আমার কি হচ্ছে, তখন উৎপত্তি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি কি পাচ্ছি, 3s 3p আর কি পাচ্ছি, 3d। এবার আসছি l এর মান যখন 3, এবার যখন আসছি n এর মান যখন 4 তখন l এর মান 3। তাহলে n এর মান যখন 4 মানে কি, 4 মানে এই ক্ষেত্রে আমি কি অরবিটাল পাচ্ছি, f অরবিটাল বা f উপকক্ষ পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে 4s 4p 4t আর 4। তাহলে f উপকক্ষের উৎপত্তিটা কখন হচ্ছে, যখন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 হচ্ছে। তাহলে আমি যদি এখানে একটা প্রশ্ন করি যে 3f বা 2d এই উপকক্ষগুলোর কি কোনো অস্তিত্ব আছে, তখন তোমাদের কোশ্চেন কি হবে বা তোমাদের উত্তর কি হবে। আমি যদি এই কোশ্চেনগুলো করি তোমাদের উত্তর কি হবে, যে স্যার f অরবিটালের উৎপত্তিটা যখন n এর মান 1, তাহলে আপনি 3 তে কি করে f পেলেন, 3 তে তো আমি লাস্ট d অবধি পাবো। এই তিনটা আছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিনোট করে। তাহলে f উপকক্ষের উৎপত্তি তো n এর মান যখন 4 হবে তখনই। তাহলে এই ক্ষেত্রে 3f উপকক্ষের কোনো অস্তিত্ব নাই। বা d টা কখন, যখন n এর মান 3, তাহলে n এর মান যখন 3 হবে তখন এটা d পাবো, 2 এ তো পাবো না। তো সেই ক্ষেত্রে 2d অরবিটালের কোনো অস্তিত্ব নেই। তো এইভাবে আমরা কি করলাম, গৌণ কোয়ান্টাম সংখ্যা চিহ্নিত করলাম। এই ক্ষেত্রে আরেকটা পয়েন্ট, মুখ্য কোয়ান্টাম সংখ্যা যেমন আমরা শক্তি স্তরগুলোকে কি দেখলাম, যে নিউক্লিয়াস থেকে যত দূরত্ব বাড়বে তত শক্তি স্তর বাড়তে থাকবে। ঠিক এই ক্ষেত্রেও যে এই যে sp df পেলাম, এই ক্ষেত্রে এদেরও একটা শক্তি স্তর আছে। কিরকম শক্তি স্তর, s এর থেকে p উপকক্ষের শক্তি বেশি, p এর থেকে d উপকক্ষের শক্তি বেশি এবং d এর থেকে f উপকক্ষের শক্তি বেশি। তাহলে এর থেকে একটা জিনিস কি বোঝা গেল, যে s উপকক্ষটা নিউক্লিয়াসের একদম কাছে, p টা একটু দূরে, d টা তার একটু দূরে, f টা নিউক্লিয়াসের থেকে অনেক দূরে থাকে। তো এইভাবে আমরা গৌণ কোয়ান্টাম সংখ্যাকে চিহ্নিত করলাম। এরপর আসছি আমাদের
চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলতে কি বুঝি। চলুন দেখা যাক চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা কি বুঝি। এবার আসি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলতে কি বুঝি। তা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমরা বলতে বুঝি যে কোনো একটি পরমাণুকে যদি আমরা চুম্বক ক্ষেত্রে রাখি, ঠিক আছে, চুম্বক ক্ষেত্রে রাখার পর পরমাণুগুলি সূক্ষ্ম বর্ণালী আরো সূক্ষ্মতর বর্ণালীতে কি হয় বিভক্ত হয়ে যায় এবং এটিকে বলা হয় এটাকে বলা হয় জিবান এফেক্ট। এবং এটিকে এই ঘটনাটি যদি আমরা তড়িৎ ক্ষেত্রের প্রেজেন্সে করি, অর্থাৎ উচ্চ তড়িৎ ক্ষেত্র বিশিষ্ট কোনো একটি জায়গায় বা উচ্চ তড়িৎ ক্ষেত্রে যদি আমি কোনো পরমাণুকে রাখি এবং পরমাণুর সূক্ষ্ম রেখা বর্ণালীগুলি যদি আরো সূক্ষ্মতর রেখা বর্ণালীতে কি হয়ে যায় বিভক্ত হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলবো স্টার্ক এফেক্ট বলবো। তাহলে জিবান এফেক্টটা কি? জিবান এফেক্টে পরমাণুর সূক্ষ্ম বর্ণালীগুলি আরো সূক্ষ্মতর বর্ণালী হয় সেটা চুম্বক ক্ষেত্রের সাহায্যে। এবং স্টার্ক এফেক্টটা কি না, কোনো পরমাণুর সূক্ষ্ম বর্ণালীগুলি আরো সূক্ষ্মতর হয় তখন সেটা কি তড়িৎ ক্ষেত্রের প্রভাব। ঠিক সেরকমই কোন একটি উপকক্ষকে যদি চুম্বক ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র এই দুটোর প্রেজেন্সে রাখা হয় না, তখন তোমার উপকক্ষগুলিও কতগুলি কক্ষক বা অরবাইটালে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ উপকক্ষগুলিও কি হয়ে যায় কতগুলি অরবাইটালে বিভক্ত হয়ে যায়। সেই অরবাইটাল গুলিকে আমরা এম এর ভিন্ন ভিন্ন মান দ্বারা চিহ্নিত করি, সেগুলোকে আমরা বলি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তাহলে অর্থাৎ কি বলতে পারি যে তোমার চুম্বক ক্ষেত্রের প্রেজেন্সে, যেহেতু চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে যেটা চুম্বক ক্ষেত্র নেব, তাহলে চুম্বক ক্ষেত্রের প্রেজেন্সে যদি আমরা উপকক্ষগুলিকে আমরা ভেঙে যদি আরো কিছু অরবিটাল পাই বা উপকক্ষগুলিকে যদি ভাঙা হয়, ভেঙে যে কক্ষগুলি পাবো সেগুলোকে আমরা কি বলবো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। সেই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা এটির মান সবসময় নির্ভর করে গৌণ কোয়ান্টাম সংখ্যার উপর, অর্থাৎ উপকক্ষের উপর। অবভিয়াসলি উপকক্ষগুলিকে ভেঙে আমি কি তৈরি করছি তোমার অরবিটাল বা কক্ষক বানাচ্ছি। তাহলে এমটা কিসের উপর নির্ভর করে না গৌণ কোয়ান্টাম সংখ্যার উপর। কিভাবে নির্ভর করে? এম এর মান সবসময় প্লাস এল থেকে মাইনাস এল অবধি হয়। তো অর্থাৎ এম এর মানটা প্লাস এল থেকে মাইনাস এল অবধি হয়। তাহলে এবার দেখা যাক যে প্রত্যেকটি এল এর কোন কোন মানের জন্য এম এর আমরা কি কি মান পাই। চলুন দেখে নিই। তাহলে প্রথমেই আমরা আসছি যে এল এর মান যখন শূন্য, তাহলে এম এর মানও শূন্য, তাহলে এম এর কি কোনো মান পাওয়া যাবে না? মান পাওয়া যাবে এক। তো দেখো এল এর মান যখন শূন্য তখন সেটাকে আমরা এস অরবিটাল বা এস উপকক্ষ বলি। তাহলে এল এর মান যখন শূন্য তখন এম এরও কি ভ্যালু শূন্য। তাহলে এম এর মান শূন্য কিন্তু ভ্যালু কত? একটা ভ্যালু 1। তাহলে এল এর মান যখন শূন্য তখন এল এর কটা ভ্যালু? একটা ভ্যালু। এই একটা ভ্যালু কি নির্দেশ করছে? অরবিটাল বা কক্ষক নির্দেশ করছে। তাহলে এস এর কটা অরবিটাল? একটা। তাহলে এস এর কটা অরবিটাল? একটা অরবিটাল। ক্লিয়ার? এবার আসছে এল এর মান যখন 1 তখন এম এর কটা ভ্যালু পাচ্ছি? এম এর মান পাচ্ছি প্লাস এল প্লাস 1 থেকে মাইনাস 1 অবধি। তাহলে অর্থাৎ এম এর মান কত পাবি? প্লাস 1 0 আর মাইনাস 1। তাহলে এম এর কটা ভ্যালু পাচ্ছি আমরা? তিনটে ভ্যালু পাচ্ছি। কটা ভ্যালু পাচ্ছি আমরা? তিনটে। তাহলে এই ভ্যালুগুলো কি ডিনোট করে? এই ভ্যালুগুলো ডিনোট করে আমার অরবিটাল বা কক্ষক। তাহলে এই ক্ষেত্রে এল এর মান যখন 1 হবে, এল এর মান 1 মানে সেটাকে আমি কি বলি? পি কক্ষক বলি। তাহলে পি কক্ষের কতগুলি অরবিটাল? তিনটি অরবিটাল। কতগুলি অরবিটাল? তিনটি। কতগুলি অরবিটাল পেলাম বা কতগুলি, অর্থাৎ পি উপকক্ষ ভাঙলে কতগুলি আমরা কক্ষ পাবো? তিনটি পাবো। ঠিক সিমিলারলি একই ভাবে এল এর মান যখন 3 হয় তখন এম এর মান কত পাবো? সরি, এল এর মান যখন 2 হয় তখন এম এর মান কত পাবো? +2 টু -2। তাহলে এম এর কটা ভ্যালু পাচ্ছি? পাঁচটা ভ্যালু। কি কি পাঁচটা ভ্যালু? +2 +1 0 -1 -2। তাহলে কটা ভ্যালু পাচ্ছি আমরা? পাঁচটা ভ্যালু পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে পাঁচটা ভ্যালু পাচ্ছি। তাহলে এল 2 মানে সেটা কি অরবিটাল? সেটা কি উপকক্ষ? ডি উপকক্ষ। তাহলে ডি উপকক্ষের কটা অরবিটাল? পাঁচটা অরবিটাল। কটা অরবিটাল? পাঁচটা। ঠিক সেম একই জিনিস এল এর মান যখন 3 হয় তখন সেটাকে আমরা কি বলি? এফ উপকক্ষ বলি। তাহলে এফ উপকক্ষগুলো মানে কি? এম এর মান কত হবে? +3 থেকে -3 অবধি। তাহলে মানগুলো কি হবে? +3 +2 +1 0 -1 -2 -3। তাহলে অর্থাৎ এম এর কটা মান পাচ্ছি? এম এর মান 7টা পাচ্ছি। এই 7টা মানে কি নির্দেশ করে? এই 7টা মানে নির্দেশ করে যে এল এর এফ উপকক্ষকে ভাঙলে আমরা 7টা কক্ষক পাবো। তাহলে এফ এর কটা কক্ষক? এফ এর হলো 7টা কক্ষক। এফ এর কটা কক্ষক? এফ এর হলো 7টা কক্ষক। তাহলে প্রথমে আমরা দেখে নিই এস অরবিটালে আমরা কটা কক্ষ পেলাম? একটা। এস উপকক্ষকে ভেঙে আমরা কটা কক্ষ পেলাম? একটা। পি উপকক্ষ ভেঙে আমরা কটা উপকক্ষ পেলাম? তিনটি। ডি উপকক্ষকে ভেঙে আমরা কটা উপকক্ষ পেলাম? পাঁচটা। এফ উপকক্ষ ভেঙে আমরা কটা কক্ষক পেলাম? 7টা। 1 2 3 4 5 6 আর 7টা। এরপর ইলেকট্রনগুলি এই
কক্ষের মধ্যে ঢুকবে, অর্থাৎ এই অরবিটালের মধ্যে ঢুকবে। তাহলে ইলেকট্রনগুলি এরপর কোথায় ঢুকবে? ইলেকট্রনগুলি এই উপকক্ষের কক্ষে ঢুকবে, অর্থাৎ এই অরবিটালগুলোর মধ্যে ঢুকবে। কিভাবে ঢুকবে, ঠিক আছে, সেটি আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা দেখব যে একটি উপকক্ষের কক্ষের মধ্যে অর্থাৎ অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রনগুলি কিভাবে প্রবেশ করছে। চলুন দেখা যাক। এবার আসছি ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলতে কি বুঝি? তাহলে একটু আগে আমরা দেখলাম যে চুম্বকীয় কোয়ান্টাম নাম্বারের সাহায্যে যে প্রত্যেকটি উপকক্ষগুলি কতগুলি কক্ষকে বিভক্ত, তাহলে সেই কক্ষগুলির মধ্যে ইলেকট্রনগুলি কিভাবে প্রবেশ করবে, সেই কক্ষগুলির মধ্যে ইলেকট্রনগুলি কিভাবে প্রবেশ করবে। আমি যেহেতু বলেছি যে ইলেকট্রনের ঘূর্ণন, তাহলে অর্থাৎ ইলেকট্রনটা ঘুরছে, তাহলে আমি একটা জিনিস বলতে পারি যে ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরতে পারে, আইদার বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারে। আমি তো পারফেক্টলি জানি না যে ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো তোমাদের মনে কোশ্চেন হতে পারে স্যার ইলেকট্রনটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, আমি বলি না ইলেকট্রনটা ক্লকওয়াইজ ঘুরছে। তো এইভাবে মতবিরোধ থাকতে আমি ধরেই নিলাম যে কোন একটি কক্ষকের মধ্যে ইলেকট্রনটি ক্লকওয়াইজে ঘুরে এবং অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরে, অর্থাৎ দুটো নিলাম। তাহলে অর্থাৎ একটি কক্ষকের মধ্যে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে? দুটো, একটি হলো ক্লকওয়াইজ ইলেকট্রন বা একটি হলো কি অ্যান্টি ক্লকওয়াইজ ইলেকট্রন, ঠিক আছে। তাহলে অর্থাৎ কি বলতে পারি যে কোন একটি অরবিটালের মধ্যে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে? তোমার দুটো ইলেকট্রন থাকতে পারে। তাহলে এস যে উপকক্ষটি পেয়েছিলাম এর অরবিটাল বা কক্ষ কটা ছিল? একটা। তাহলে তার মধ্যে ইলেকট্রন সংখ্যা কতগুলো হবে? আমি কি বলেছি যে একটা কক্ষকে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে হবে? দুটো, একটি ক্লকওয়াইজ আর একটি কি অ্যান্টি ক্লকওয়াইজ। আমি তো জানি না ইলেকট্রনটি ক্লকওয়াইজ ঘুরছে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে আমি দুটোই নিচ্ছি, ঠিক আছে। তাহলে অর্থাৎ এক একটি অরবিটালে সর্বাধিক দুটি করে ইলেকট্রন থাকতে হবে। তাহলে এসে যেহেতু একটাই অরবিটাল, তাহলে একটা অরবিটাল মানে এসে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কতগুলি? সর্বাধিক, মানে এর চেয়ে বেশি আর হবে না, এর থেকে কম হতে পারে কিন্তু এর থেকে বেশি আর হবে না। তাহলে এস উপকক্ষের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা কতগুলি? দুটো। এবার আসছে পি। একটু আগে আমরা দেখলাম কি পি এর অরবিটাল সংখ্যা কতগুলি? তিনটি। তাহলে পি উপকক্ষের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 3 × 2 মানে 6। অর্থাৎ পি উপকক্ষে 6টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এবার আসছে ডি উপকক্ষের অরবিটাল বা কক্ষক সংখ্যা কতগুলি? 5টা। তাহলে এখানে সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা কতগুলি? 5 × 2 10টা। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ডি অরবিটাল সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে, স্যার 10টা। তার কারণ কি? কারণ ডি উপকক্ষটি 5টি কক্ষে বিভক্ত এবং প্রত্যেকটি কক্ষে কটি করে ইলেকট্রন থাকবে? দুটো, কারণ একটি ক্লকওয়াইজ ইলেকট্রন একটি অ্যান্টি ক্লকওয়াইজ ইলেকট্রন, ব্যাস। এবার আসছে এফ উপকক্ষ মানে অরবিটাল সংখ্যা কতগুলি? 7টা। তাহলে ইলেকট্রন ধারণ কতগুলি? 7 × 2 মানে 14টা। অর্থাৎ এফ উপকক্ষে কতগুলি ইলেকট্রন থাকতে পারে? সর্বাধিক 14টা। 14টার বেশি থাকবে না কিন্তু 14টা কম থাকবে। তো এইভাবে আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা ইলেকট্রনের প্রকৃতি নির্ণয় করব। পরবর্তী ভিডিওতে পাউলিং এবং ভুনস এবং আউফবাও নীতি দ্বারা আমরা দেখব যে কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি করে করব, যে অর্থাৎ এক একটি পরমাণু ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন সজ্জা, যেটা আমরা আগে 2n² পদ্ধতির সাহায্যে করতাম, সেটা এখন এই sp-df কনসেপ্টের সাহায্যে আমরা কিভাবে করব। তো পরবর্তী ভিডিওতে আমরা পাউলিং, ভুনস এবং আউফবাও নীতি দ্বারা কোন একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি করে করতে হয় সেটি দেখব। তো আজকের ভিডিও আপাতত এখানেই। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করো, লাইক করো এবং ভিডিওটি নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তার সাথে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।